হ্যালো স্টুডেন্ট, আজ নবম শ্রেণীর 18তম অধ্যায়ে বৃত্তের ক্ষেত্রফল পরের পার্টটা শুরু করব। পরের পার্ট বলতে আমরা এই চ্যাপ্টারের আগের ভিডিওতে 26-এর দাগটা শুধু কমপ্লিট করেছি এবং সমস্ত সূত্র নিয়ে আলোচনা করে দিয়েছি, যেটা খুব 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 গুরুত্বপূর্ণ। তোমরা আগে প্রথম ভিডিওটা দেখে নেবে। আজকের শুরু করব 27-এর দাগ। আমরা এইভাবেই ডিসিশান নিয়েছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা প্রথমে 1 নম্বরের প্রশ্ন সলভ করব, তারপরে 2 নম্বর, তারপরে কষে দেখির বাকি অঙ্কগুলো। যাই হোক, চলো আজকের 27-এর দাগের অঙ্কগুলো শুরু করছি। দেখো, একদম প্রথম অঙ্কটা আছে। দেখো, একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তার মানে একটা বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি তাহলে প্রথমে ধরতে পারি 100 একক, তাই না? তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? পাই ইন্টু 100 স্কোয়ার। তারপরে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10% বাড়ালে তখন বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ কত হবে? 10% বাড়লে 110 হবে। তাহলে তখন ক্ষেত্রফল কত হবে? পাই ইন্টু 110 স্কোয়ার, তাই তো? তাহলে বাড়লো কত সেটা বিয়োগ করলে জানা যাবে। ওকে, তারপরে শতকরা কত বাড়লো সেটা আমরা জানব। দেখো, আমি লিখে নিয়েছি, ধরি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ 100 একক, অতএব বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বৃত্তের ক্ষেত্রটা সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে আর যদি 100 হয় তাহলে পাই 100 স্কোয়ার। আবার বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ 10% বৃদ্ধি করলে তখন ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 110 একক। দেখো, লিখেছি, আবার বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ হবে 110 একক, অতএব তখন ক্ষেত্রফল হবে তাহলে পাই ইন্টু 110 হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, এইটাকে আমরা তো করে নিতে পারি। তাহলে পাই ইন্টু এটা কত দাঁড়াবে? 11 স্কোয়ার কত? 121। আর 0 স্কোয়ার মানে 2 শূন্য হলো, এত বর্গ একক। ঠিক এটাকেও আমরা একইভাবে তাহলে করতে পারি, পাই ইন্টু 100 স্কোয়ার। তোমরা এভাবে করতে পারো, 10 স্কোয়ার মানে কি 100, আর 0 স্কোয়ার মানে 2 শূন্য, বর্গ একক। ওকে, তাহলে অতএব তাহলে ক্ষেত্রফল বৃদ্ধিটা তাহলে কত পেল? তাহলে ক্ষেত্রফল বৃদ্ধিটা, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে এইটা মাইনাস এইটা, তাহলে আমরা কি লিখতে পারি? 121 মাইনাস 121 পাই, ওকে, মাইনাস 10,000 পাই। তাহলে সমান এটা কত হবে? তাহলে 21 পাই বর্গ একক। ওকে, অতএব শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি, যেহেতু প্রশ্নে চেয়েছে যে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধিটা কিন্তু চেয়েছে, শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি তাহলে কত হবে? শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি মানে তোমাদেরকে মাথায় রাখতে হবে, একদম প্রথমে যেটা ক্ষেত্রফল ছিল, প্রথমে কত ছিল? এটা 10,000 পাই, তাই না? 10,000 পাই, আর বেড়েছে কত? এইটা 21 পাই, শতকরা যেহেতু বলছে তার জন্য ইন্টু 100। ওকে, ব্যাপারটা তাহলে মাথায় রাখো। একদম প্রথমে কত ক্ষেত্রফল ছিল, মানে এইটার উপরে তো বাড়া কমা নির্ভর করেছে। এইটা একদম প্রথমে ছিল 10,000 পাই,
সেটা নিচে থাকবে, আর যেটা বাড়লো সেটা উপরে থাকবে, যেহেতু শতকরা বলছে ইন্টু 100 হবে। তাহলে দেখো পাই পাই কেটে গেল, এখানে দুটো শূন্য কেটে গেল। ওকে, একটু মিস্টেক, এটা দেখো 12,100 থেকে 10,000 বাদ দিলে, হ্যাঁ, এটা কিন্তু 2,100 হবে। ওকে, এখানটায় দুটো শূন্য দিয়ে দিতে হবে। ওকে, একটু মিস্টেক, তাহলে এটাও কিন্তু দুটো শূন্য হবে এখানে। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটলো, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটলো, তাহলে দাঁড়াচ্ছে কত? 21 সমান কত? 21। দেখো আমি অতএব লিখে নিয়েছি, অতএব বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 21% বৃদ্ধি পাবে। ওকে, এই পর্যন্ত অঙ্কটা খুবই ভালো অঙ্ক, পরীক্ষায় কিন্তু প্রচুরবার এসেছে দেখা গেছে বিগত বছরগুলোতে। আমরা এর পরের অঙ্কটাতে যাচ্ছি। দেখো পরের অঙ্কটা আছে, দেখো একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা, একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 50% হ্রাস করলে, মানে কমলে, বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? প্রায় সেম পদ্ধতি, যেটা নেই আমরা 100 ধরে নিচ্ছি। দেখো ধরি বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 100 একক। বুঝলো? আচ্ছা, আমরা বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র কি জানি, যেটা পরিধি আর কি। তাহলে আমরা কি লিখতে পারি? 2πr, তাই তো? তাহলে আমরা লিখতে পারি 2πr। আমরা এই আরটা বড় আর ধরছি, 2πr সমান 100। তোমরা বলবে যে এটাকে বড় আর কেন ধরলে? যেহেতু প্রশ্নে বলেছে যে পরে 50% কমানো হচ্ছে, তাহলে নিশ্চয়ই আগে বড় ছিল, তাই তো? যাই হোক, তাহলে আমরা এখান থেকে আর এর মানটা আমরা বার করে নেব। আর সমান তাহলে কী হবে? 100, দুইটা তাহলে গুণ ছিল, এপাশে ভাগ হবে। আর পাইয়ের মান কত? 22/7, তাহলে সমান জন্য পেরোলে উল্টাবে, তাহলে 7/22। ওকে, এইভাবেই থাকবে। আর তোমরা পাইটাও রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে আমরা না হয় পাইটা রেখে দিচ্ছি। ওকে, তাহলে দেখো আমরা আর এর মান পেয়ে গেছি। তাহলে অতএব বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করে নিই। ওকে, বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কী হবে? পাই ইন্টু আর স্কোয়ার। আর কোনটা? এইটা 100/2π হোল স্কোয়ার বর্গ একক। এটাকে আমরা যদি করে নিই, এটা কী হবে? তাহলে 4টে শূন্য হবে, বাই 4π স্কোয়ার। আর এখানে কিন্তু এই পাইটা ছিল, হলো 100 স্কোয়ার 10,000, এই পাইটা ছিল, আর 2 স্কোয়ার 4, আর পাই স্কোয়ার এইটা, তাহলে বর্গ একক। এবারে বলছে যে পরিসীমা 50% হ্রাস পেলে। ওকে, দেখো যেহেতু প্রশ্ন বলেছে পরিসীমা 50% হ্রাস পেলে, সেইটা আমি করছি। এখন পরিসীমা 50% হ্রাস পেলে পরিসীমা হয় কত? আগে ছিল 100, তাই না? আগে তো 100 ধরেছিলাম, তাহলে 50% যদি কমে যায়, তাহলে তখন পরিসীমা কত হবে? তাহলে 50 হবে, হলো? তাহলে অতএব তখন তাহলে কি লিখতে পারি? অতএব 2π, আর এটা ছোটো আর লিখব, যেহেতু কমে গেছে তাই 50। তাহলে আর সমান
50/2 পাই। ওকে, অতএব ক্ষেত্রফল মানে পরিবর্তিত ক্ষেত্রফল, পরিবর্তিত ক্ষেত্রফল মানে আগে একটা ক্ষেত্রফল ছিল, আর 50 পরিসীমা কমার ফলে 50% কমার ফলে তা ক্ষেত্রফলটা তো পরিবর্তন হবে, আগে যা ছিল তার থেকে তো আলাদা হবে, যার জন্য লেখা হচ্ছে যে পরিবর্তিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পরিবর্তিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কত হবে, পাই আরটা কত 50/2 হোল স্কোয়ার, তাহলে সমান এটা কত দাঁড়াবে 2500, উপরে কত হবে 2500 পাই, আর নিচে হচ্ছে 4π² বর্গ একক। এবারে দেখতে হবে যে আগে ছিল এইটা হলো, আগে এই ক্ষেত্রফলটা ছিল, পরে এইটা হলো, তাহলে কত কমলো, তাহলে বিয়োগ করলে, অতএব ক্ষেত্রফল হ্রাস কত হবে, কত কমলো, আগে ছিল 10,000 পাই বাই 4π² মাইনাস পরে যেটা হলো 2500 পাই বাই 4π²। ওকে, তাহলে একে যদি আমরা বিয়োগ করি 4π², 10,000 পাই মাইনাস 2500 পাই সমান 7500 পাই বাই 4π², তাহলে পাই পাই কাটবে, তাহলে দাঁড়াবে কত 7500 বাই 4π বর্গ একক। ওকে, তাহলে ক্ষেত্রফল হ্রাস হয়েছে এত, এবারে শতকরা ক্ষেত্রফল হ্রাস কত, তাই তো, তাহলে অতএব শতকরা ক্ষেত্রফল হ্রাস, সেই আগে প্রথমটা কত ছিল, প্রথমটা যেটা ছিল সেইটা কিন্তু নিচে বসবে, প্রথমে ক্ষেত্রফল কত ছিল 10,000 পাই বাই 4π²। ওকে, আর ওপরে যেটা কমেছে বা বেড়েছে সেটাই হয়, বলেছিলাম কি যখন শতকরা ক্ষেত্রফল হ্রাস বার করবে নিচে হবে প্রথমে যেটা ছিল সেটা, আর ওপরে হবে যত বাড়লো বা কমলো, মানে এখানে কমলো কত, এইটা তোমার 7500 বাই 4π ইন্টু যেহেতু শতকরা বলেছে 100, এই বিষয়টাকে মাথায় সেট করে নেবে। এবার এইটাকে আমরা কি করব, তোমার এইটাই ওপরেরটা ইন্টু নিচেরটা উল্টে যাবে, তাই তো, পাশে ইন্টু 100 থাকবে, আর আর না হলে তোমরা যদি এখানে করতে চাও দেখো এখানেও করতে পারো, আমরা সরাসরি অর্থাৎ তোমাদের সুবিধার জন্য এটাকে ভেঙে করে দিচ্ছি, হলো 7500 বাই 4π ইন্টু নিচেরটা, এটা কিন্তু মূল সরলরেখা, এটা হলো মূল সরলরেখাটা, নিচেরটা সবসময় উল্টে যায়, তাহলে 4π² বাই 10,000 পাই ইন্টু 100 ছিল 100 থাকলো, দেখো তাহলে একটা দুটো দেখো এই পাই পাই কত হয়, π² হয়, তাহলে এই π² কাটলাম, এই পাই পাই কাটলাম, আরও দুটো শূন্য, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটলাম, এই 4 4 কাটলো,
তাহলে আমাদের উত্তর কিন্তু দাঁড়াচ্ছে 75। ওকে, তাহলে সমান 75 হলো। তাহলে আমরা কি লিখতে পারি না, পরিসীমা 50% কমালে ক্ষেত্রফল 75% হ্রাস পাবে। হলো, পরিসীমা যদি 50% কমানো হয় বা হ্রাস করলে ক্ষেত্রফলও 75% হ্রাস পাবে। ওকে, দেখো এখানে শেষ। অতএব লিখে নিয়েছে, অতএব পরিসীমা 50% হ্রাস করলে ক্ষেত্রফল 75% হ্রাস পায়। এটাও খুব ভালো অঙ্ক, পরীক্ষা আসে। আমরা তার পরের অঙ্কে যাচ্ছি। দেখো তৃতীয় অঙ্কটা, একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মিটার। ওকে, তাহলে অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের এক্স গুণ হবে। তাহলে আমরা প্রথমে কি করতে পারি, দেখো প্রথম বৃত্তাকার ক্ষেত্রে যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে, তার ক্ষেত্রফলটা বার করতে পারি আগে। দেখো করেছি, দেখো লিখেছি প্রথম বৃত্তের ব্যাসার্ধ আর মিটার, অতএব প্রথম বৃত্তের ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার বর্গ মিটার। এবারে বলছে অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে, তাহলে ধরি দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ, এটা যেহেতু বড় হবে, প্রশ্নটা পড়ে নিশ্চয়ই বুঝতে পারছো, তাই আমি এর ব্যাসার্ধটা বড় আর ধরছি, বড় আর মিটার। ওকে, তাহলে অতএব দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল কত হবে, তাহলে পাই বড় আর স্কোয়ার বর্গ মিটার। ওকে, এবারে দেখো প্রশ্নটা কিন্তু একটু বোঝার আছে। এবারে আমরা কি লিখতে পারি, যে প্রশ্নানুযায়ী মানে প্রশ্নে কি বলেছে, যে প্রথমে বলছে যে বৃত্তটার ব্যাসার্ধ দেওয়া আছে আর তার ক্ষেত্রফল তো বার করেছি, তারপরে হচ্ছে অন্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফল, মানে এইটা, মানে দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফলটা প্রথম বৃত্তের ক্ষেত্রফলের এক্স গুণ। তাহলে এইটা আমি লিখছি, দেখো বলছে দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফলটা প্রথম বৃত্তের ক্ষেত্রফল কত, এইটা তার এক্স গুণ। হলো, এইভাবে শর্তানুযায়ীগুলো কিন্তু বুঝে করবে, তাহলে অঙ্কটা সহজ হবে, না হলে ধরতে পারবে না কার সঙ্গে কার গুণ হবে। বলছে অন্য বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে, অন্য মানে দ্বিতীয়টা, অন্য বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ কত ধরেছি, আর ধরেছি, তখন তার ক্ষেত্রফল কত, এইটা তার ক্ষেত্রফল, মানে এইটা মানে দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফলটা প্রথম বৃত্তের ক্ষেত্রফলের এক্স গুণ। তাহলে এইটা সমান প্রথম বৃত্তের ক্ষেত্রফল ইন্টু এক্স। ক্লিয়ার হয়ে গেছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ইকুয়াল টু আমরা তাহলে আর স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি, পাই ছোট আর স্কোয়ার ইন্টু এক্স, পাই কাটলো, তাই না? তাহলে বা আর সমান কী হবে, রুট ওভার ছোট আর স্কোয়ার ইন্টু এক্স সমান কত, আর রুট এক্স। ওকে, তাহলে এটাই আমাদের বড় আরটা বার করার কথা ছিল, যে অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে সেটা আমরা আর ধরেছিলাম, তাহলে সেই আরটাকে বার করতে হবে। তাহলে অতএব আমরা লিখতে পারি অপর বৃত্তাকার ক্ষেত্রের মানে যেটা দ্বিতীয় বৃত্তটা আর কি হলো, বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ এক্স, এটা আর, ওকে, আর রুট এক্স মিটার।
পরিষ্কার থাকার জন্য আমি সাদা কালি মেরে দিচ্ছি। ওকে, তাহলে আর রুট এক্স মিটার এখানে কমপ্লিট। আমরা তার পরের অঙ্কটাতে যাচ্ছি। প্রত্যেকটা অঙ্ক দেখো তোমরা একটু বুঝে বুঝে করবে, অঙ্কগুলো খুবই সহজ যদি বুঝে করো, না হলে কিন্তু অনেক স্টুডেন্টের ক্ষেত্রে যারা পরিমিতিটাকে একদম এড়িয়ে এসেছো তাদের ক্ষেত্রে তো খুব অস্বস্তিকর মনে হতে পারে। ওকে, দেখো আইপির দাগে দেখো এই যে 3 সেমি 4 সেমি ও 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল। ত্রিভুজের পরিবৃত্ত মানে ত্রিভুজের ওপরে বৃত্ত অঙ্কন করা হবে। ওকে, আচ্ছা আমি প্রশ্নটা দেখে একদম প্রথমে সবসময় অঙ্ক করার সময় মাথা এবং চোখ দুটোকে খুব কিন্তু সজাগভাবে কিন্তু কন্ট্রোল করতে হয়, না হলে অনেক জিনিস ফট করে মাথায় আসে না। দেখো আমি এটা দেখেই বুঝতে পারছি, দেখো এর স্কোয়ার আর এ স্কোয়ার সমান কিন্তু এর স্কোয়ার হবে। এটা কার কন্ডিশান? এটা কিন্তু সমকোণী ত্রিভুজের। দেখো 3 স্কোয়ার 9 প্লাস 4 স্কোয়ার 16 সমান, দেখো এটা 5 স্কোয়ার 25। সমকোণী ত্রিভুজের যে কন্ডিশানটাকে যে কোনো দুটো বাহুর বর্গের সমষ্টি হচ্ছে অপর বাহুর বর্গের সমান হবে, তাই না? তাই এই বিষয়টাকে মাথায় রাখবে। তাহলে যেহেতু কি দেখতে পাচ্ছি না 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার এইটা সমান কিন্তু 5 স্কোয়ার হচ্ছে, তাহলে অতএব ত্রিভুজটি কী হবে? অতএব ত্রিভুজটি হবে কিন্তু সমকোণী ত্রিভুজ। ওকে, অতএব ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ। এটা আমি তোমাদের একটু আগে বুঝিয়ে দিলাম। অতএব ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ। আবার আমরা জানি, দেখো একটা সমকোণী আমি ছবি ছোট্ট করে রাফে একে বোঝানোর জন্য আমরা জানি সমকোণী ত্রিভুজের ঠিকঠাক গোল হলো না, যাই হোক সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের যে ব্যাসার্ধটা কিন্তু অতিভুজের অর্ধেক হবে, তাই না? অতিভুজের অর্ধেক যদি করি তা সেটাই তো এই বৃত্তটার ব্যাসার্ধ হবে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি না, অতএব এটা আমি না লিখে দিচ্ছি। দেখো আমি লিখে দিয়েছি, এই যে সমকোণী এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ কোনটা? এটা হবে ব্যাসার্ধটা কি না, এই যে অতিভুজটা এটা তো অতিভুজ। সমকোণী ত্রিভুজের এটাকে লম্ব বলে, এটাকে ভূমি বলে, এটাকে অতিভুজ বলে। তাহলে সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্ত, তার পরিবৃত্তের ব্যাসার্ধ কোনটা হবে না, এই অতিভুজের অর্ধেক, তাই তো? তাহলে আমি কি লিখতে পারি যে পরিবৃত্তের ব্যাসার্ধ সমান আমরা অতিভুজ তো এইটাই, তাই না? অতিভুজ এটাই, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ সমান তাহলে কি 5/2 একক সেমি এখানে আছে, তাই তো? প্রশ্নে সেমি আছে। অতএব পরিবৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই ইন্টু আর স্কোয়ার, মানে 5/2 ইন্টু 5/2 লিখতে পারি আমরা। বর্গ সেমি। ওকে, আচ্ছা এখানে আমরা ডাইরেক্ট আমরা 22/7 হচ্ছে লিখে দিতে পারি, তাই না? তাহলে 2 11 22, আর এটা মোটামুটি যা আছে তাই থাকলো। তাহলে এখানে আমরা এটাকে করে দিতে পারি, 11 5 55, 55 5 275, 275 বাই হচ্ছে 7 2 14। ওকে, এইটাকে তাহলে পূর্ণ করে নিলে কি হবে? 19 পূর্ণ 9/14 বর্গ সেমি। ওকে, 14 বর্গ সেমি। তাহলে আমাদের প্রশ্নে চেয়েছিল যে পরিবৃত্তের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম। এই অঙ্কটাও খুব ভালো অঙ্ক, যাদের সমস্যা হবে 2-1 বার আপাতত দেখবে ভিডিওটা, আশা করি সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। 2-3 বার দেখলে তোমাদের দেখবে লজিকগুলো আপাতত মাথায় থেকে যাবে। দেখো একদম শেষ অঙ্কটা আছে, সমবেদ বিশিষ্ট একটি টিনের পাত থেকে 3টি বৃত্তাকার চাকতি কেটে নেওয়া হলো। তাহলে 3টি বৃত্তাকার চাকতি কেটে নেওয়া হচ্ছে,
ওই বৃত্তাকার চাকতি তিনটির ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত দিয়েছে, ব্যাসের দৈর্ঘ্য কিন্তু বলছে তাদের ওজনের অনুপাত। ওজন বলতে এখানে তোমাদের কিন্তু ক্ষেত্রফলের অনুপাত বার করতে হবে। ওজন বলতে এখানে কিন্তু তোমাদের ক্ষেত্রফলের অনুপাত বার করতে হবে। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল জানার জন্য পাই আর স্কোয়ার সূত্র, তাহলে আর আমাদের জানা দরকার। তাহলে এখানে যেহেতু আর নেই, 2r মানে ব্যাস আছে, তাহলে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ হবে। তাহলে যেহেতু অনুপাত আকারে দেওয়া আছে, আমরা অনুপাত আকারে দেওয়া থাকলে আলাদা আলাদা করে ধরে নিতে হয়। তাহলে আমরা লিখব ধরি বৃত্তাকার চাকতি তিনটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 3r, 5r আর 7r। ওকে, দেখো লিখেছি ধরি বৃত্তাকার, আমি ওটা আর বললাম, একটু মিস্টেক, এক্স হলো। ধরি বৃত্তাকার চাকতি তিনটির ব্যাসের দৈর্ঘ্য 3x, 5x আর 7x একক। অতএব বৃত্তাকার চাকতি তিনটির ব্যাসার্ধ এর দৈর্ঘ্য তাহলে কত হবে? ব্যাসের অর্ধেক এ হয়, ব্যাসার্ধ হয়। দেখো এবারে বলছে তাদের ওজনের অনুপাত মানে ক্ষেত্রফলের অনুপাত। অতএব বৃত্তাকার চাকতি তিনটির ক্ষেত্রফল কত হবে? পাই ইন্টু 3x/2 হোল স্কোয়ার, 5x/2 এরও পাই আছে হোল স্কোয়ার, আর পাই ইন্টু 7x/2 হোল স্কোয়ার, তাই না? প্রত্যেকের দেখো ক্লিয়ার। তাহলে প্রত্যেকের ক্ষেত্রফল তাহলে কত দাঁড়াচ্ছে? তাহলে পাই ইন্টু, আচ্ছা এটা বর্গ একক। ওকে, খুব ছোট্ট করে লিখে দিচ্ছি বর্গ একক। তাহলে পাই, এটা তাহলে কী হবে? পাই ইন্টু তাহলে কত হবে? 9x²/4। এটা পাই ইন্টু হবে 25x²/4। এটা পাই ইন্টু হবে 49x²/4 বর্গ একক। এবার বলছে তাদের ওজনের অনুপাত, ওজন মেন সেখানে কিন্তু। অতএব চাকতি তিনটির ওজনের অনুপাত বা ক্ষেত্রফলের অনুপাত একই হলো। অতএব দেখো তাহলে আমি লিখে নিয়েছি বৃত্তাকার চাকতি তিনটির ওজন বা ক্ষেত্রফলের অনুপাত মানে এইটা ইস্টু এইটা এটা লিখেছি। দেখো সবার নিচে 4 আছে মানে 4 উড়ে যাবে। আচ্ছা, প্রত্যেকের দেখো এক্স স্কোয়ার আছে মানে উড়ে যাবে। প্রত্যেকের পাই আছে, উড়ে যাবে। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? 9:25:49 হলো। 9:25:49, এটাই উত্তর। আজকের আপাতত এই পর্যন্ত ভিডিওটা। তাহলে আমরা 1 নম্বরের প্রশ্ন সলভ প্রথম ভিডিওতে কমপ্লিট করেছি, দ্বিতীয় ভিডিওতে 2 নম্বরের প্রশ্নগুলো কমপ্লিট করলাম। এর পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো কমপ্লিট করব। ওকে, মানে কষে দেখি 18 এর 1-এর দাগ থেকে এবারে করব। ওকে, ওখানেও শুরুর দিকের অঙ্কগুলো কিন্তু ওগুলো 2 নম্বরের প্রশ্নই আসতে পারে, ওগুলো 3-4 নম্বরে আসবে না। যাই হোক, আজকের এই পর্যন্ত। যাদের ভিডিওটা ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করো এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। আর আবারও বলছি, যারা বুঝতে পারবে না, প্রথমবার যখন শুনবে হয়তো বুঝতে পারবে না, সেই ভিডিওগুলোকে 2-3 বার করে দেখো এবং ভাবো। আর এই ভিডিওর একদম প্রথম ভিডিওতে আমরা কিন্তু সমস্ত সূত্রগুলো দিয়ে দিয়েছি খুব ভালো করে, ওগুলো আগে রপ্ত করবে, তাহলে দেখবে চ্যাপ্টারটা খুব সহজ মনে হবে। ওকে।